আমরা লেকচার 7 শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। তা আমাদের আজকের টপিক, আমরা গিবস ফ্রি এনার্জির সঙ্গে সেল পোটেনশিয়াল অথবা ইলেকট্রোড পোটেনশিয়ালের একটা রিলেশন বার করার চেষ্টা করব। তা এতদূর পর্যন্ত যে আমরা যতটুকু শিখেছি তাতে বোঝা গেছে যে করোশন হতে গেলে একটা গ্যালভানিক সেল তৈরি হতে হবে এবং সেটা ড্রাই হোক অথবা ওয়েট করোশন, যে কোনো করোশনই হোক না কেন। ড্রাই করোশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমার ময়েশ্চারটা ইনভলভ হবে না, কিন্তু ওয়েট করোশনের ক্ষেত্রে আমরা অ্যাকোয়াস করোশনটাকেই বুঝবো। অ্যাকোয়াস মানে হচ্ছে অ্যাকোয়া, যেটা জল, যেখানে জল থাকতে হবে। এবং সেখানেও দেখেছি, দুটো জায়গা দেখেছি যে আবার চারটে কম্পোনেন্ট তৈরি হচ্ছে: ক্যাথোড, অ্যানোড, দুটো ইলেকট্রোড, ইলেকট্রোলাইট এবং কন্ডাক্টর। কন্ডাক্টর ইলেকট্রন ট্রান্সফার করছে, ইলেকট্রোলাইট চার্জ ট্রান্সফার করছে আয়নিক ফর্মে, আর দুটো কন্ডাক্টর যেখানে অ্যানোডিক এবং ক্যাথোডিক রিয়াকশন হচ্ছে, অথবা অক্সিডেশন অথবা রিডাকশন রিয়াকশন হচ্ছে। আর আমরা এটাও দেখেছি যে করোশন যখন হবে তখন যে ডিসোলিউশন হবে মেটালের, সেটা সবসময় অ্যানোডিক হবে। আর ক্যাথোডিক রিয়াকশনটা, সেটা মেটাল ডিপোজিশনও হতে পারে, মানে সেই মেটালের যে মেটালটা দিয়ে ক্যাথোডটা তৈরি, সেই মেটালের যদি আয়ন থাকে সলিউশনে, মানে ইলেকট্রোলাইটে, তাহলে সেটা ডিপোজিটও হতে পারে, অথবা অন্য কোনো আয়ন যেটা থাকবে যা রিডাকশন এবিলিটি খুব বেশি, তখন সেটার ডিপোজিশন হতে পারে। এবং ক্যাথোডিক রিয়াকশন গ্যাস রিডাকশনও হতে পারে, যেমন অক্সিজেন রিডাকশন, সেটা অ্যাসিডিক অথবা বেসিক দুটো সলিউশনে হতে পারে। আবার ওয়াটারেরও রিডাকশন হতে পারে, সেটাও আমরা রিয়াকশনগুলো দেখেছি অ্যাটলিস্ট। পরে আরও এই ব্যাপারে আমরা ডিসকাস করব, কিন্তু আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু একটা সেল তৈরি হচ্ছে করোশন সেল, তার একটা পোটেনশিয়াল থাকবে, এবং এটাও দেখেছি ইলেকট্রোডের একটা পোটেনশিয়াল আছে। এবং কপার জিঙ্ক যে আমরা সেলটা দেখেছি, সেই সেলে আমরা দেখেছি যে অ্যাকচুয়াল সেল পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ক্যাথোডের পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের পোটেনশিয়াল। সেই দুটো দিয়ে আমরা সেল পোটেনশিয়ালটাকে ডিনোট করছি। এবং সেটা ইন কেস অফ কপার জিঙ্ক যে সিস্টেমটা আমরা নিয়েছিলাম, তার সেল পোটেনশিয়াল দাঁড়াচ্ছিল 1.1 ভোল্ট। তো আমরা আজকে সেল পোটেনশিয়ালের সঙ্গে গিবস ফ্রি এনার্জির একটা রিলেশন বার করার চেষ্টা করব। তা আমরা দেখি যে যখন আমরা সেল পোটেনশিয়ালটা বলছি, সেটাকে যদি ই দিয়ে দেখি, ইটার ইউনিট কি হবে? ভোল্ট। ফাইন। আর গিবস ফ্রি এনার্জি আমরাকে ডিনোট করব সেটাকে ডিনোট করব জি দিয়ে। তা আমরা যদি সেল পোটেনশিয়ালটাকে দেখি, তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড, এবং সেই ইলেকট্রিক ফিল্ডে যদি আমি চার্জ ট্রান্সফার করি, তাহলে আমার একটা ওয়ার্ক তৈরি হবে। ইনফ্যাক্ট যদি আমি ভোল্টাইক অথবা গ্যালভানিক সেল নিই, তার মেন উদ্দেশ্য হচ্ছে চার্জ জেনারেশন, এবং সেটার জন্য বেসিক্যালি ইলেকট্রিসিটি জেনারেট করছে, এবং সেটা দিয়ে আমরা কোনো ইলেকট্রিক ওয়ার্ক করতে পারি, একটা বাল্বকে জ্বালাতে পারি। এবং সেখানে যে ওয়ার্কটা তৈরি হয়, সেই ওয়ার্কটা কিন্তু আমরা কোয়ান্টিফাই করতে পারি। এবং সেই কোয়ান্টিফিকেশনটা হচ্ছে, যদি আমরা দেখি যে একটা ইনফাইনিটিসিমাল, যখনই একটা ভোল্টাইক সেল তৈরি হলো কিংবা গ্যালভানিক সেল তৈরি হলো, একটা চার্জ ডেভেলপ করলো সেখানে, এবং সেটা ডিসচার্জ হবে যখন ইলেকট্রিক ওয়ার্ক করবে। এবং সেই ডিসচার্জটা যদি ইনফাইনিটিসিমাল অ্যামাউন্টে হয়, মানে একদম অত্যন্ত ছোট অ্যামাউন্টে যদি হতে থাকে এগেনস্ট দ্যাট ইলেকট্রিক ফিল্ড, তাহলে কিন্তু যে ওয়ার্কটা হবে সেটা কিন্তু রিভার্সিবল ওয়ার্ক হবে। এবং সেই রিভার্সিবল ওয়ার্কটাকে আমরা ডিনোট করতে পারি এইভাবে: W electrical equal to potential into dq। এইটা দিয়ে আমরা ডিনোট করতে পারি, এটা রিভার্সিবল ওয়ার্ক ডান বাই দ্য সেল, এবং সেই তখন সেটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হবে। এবং যে ইলেকট্রিক্যাল ওয়ার্কটা তৈরি হচ্ছে,
সেটা কিন্তু আমাদের ওই সেলে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ইন কেস অফ গ্যালভানিক সেল সেটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, তার জন্যই আমাদের ওই চার্জ জেনারেশনটা হচ্ছে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, যে কোনো একটা এনার্জি আমরা কনজিউম করছি, সেই কনজিউম করার জন্য আমাদের মানে সেটাকে আমরা ব্যয় করছি, করার জন্যই আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কটা আসছে। আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখি, তাহলে দেখব যে আমরা এনার্জিকে কখনো ডিস্ট্রয় কিংবা জেনারেট করতে পারি না। এনার্জি সবসময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হয় এবং ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ট্রান্সফর্ম হয়। এরকম নয় যে আমার ইকুয়াল হবে, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, এবং সেটা ইকুয়ালও হতে পারে, এরকম নয় যে ইকুয়াল হবে না। যেমন আমি যদি এই ওয়ার্কটা দেখি, আমি এখানে দেখা যাক এই যে এটা একটা এনার্জি, এটা জুল হবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক, রিভার্সেবল ওয়ার্ক, এবং এটাকে আমি রিভার্সেবল ওয়ার্ক বলতে পারি। এবং আর একটা কনসেপ্ট কি আসছে, সেটা হচ্ছে এনার্জি জেনারেট করা যায় না অথবা কনজিউম করা যায় না, এনার্জি সবসময় ট্রান্সফর্ম হয় টু অ্যানাদার ফর্ম। এবং ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, এই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট তার মানে আমি বলতে পারি এনার্জি ফর্ম 1, লেটস সে ক্যাটাগরি 1, এটাকে আমি এইভাবে লিখতে পারি এনার্জি ফর্ম 2। এবং এই কেন ইকুইভ্যালেন্ট বলছি, যদি আমরা ফার্স্ট ল দেখি, ফার্স্ট লতে আমরা দেখেছি যে জুল এক্সপেরিমেন্ট, যে ফেমাস জুল এক্সপেরিমেন্ট উনি করেছিলেন, সেটার ক্ষেত্রে দেখেছি যে হিট আর মেকানিক্যাল ওয়ার্ক, সেটাকে ওয়ার্ক বলি, মেকানিক্যাল ওয়ার্ক, সেটাকে আমি ডব্লিউ ধরি আর এটাকে আমি কিউ ধরি, তাহলে আমরা দেখব এই ওয়ার্ক এবং কিউ সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট। কীরকম, আমরা ডব্লিউ ক্যান বি রিটেন অ্যাজ জে কিউ, আর যেটা হচ্ছে মেকানিক্যাল equivalent of heat, ওকে। তা যেটা হচ্ছে যেমন যে এর ভ্যালু হচ্ছে, এটাকে আমি জুল ধরতে পারি, আর যেটার ভ্যালু হচ্ছে 4.18, অ্যারাউন্ড 4.2 জুল পার ক্যালোরি, ওকে। সেরকম একটা আমরা মেকানিক্যাল হিট ইকুইভ্যালেন্ট আমরা জে হিসেবে পাচ্ছি, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, ওকে ফাইন। তার মানে আমরা দেখছি যে হিট এবং হিট এনার্জি এবং মেকানিক্যাল ওয়ার্ক সেটা এক্স্যাক্টলি সেম নয়, একটা ইকুইভ্যালেন্স রয়েছে, একটা জে দিয়ে একটা ইকুইভ্যালেন্ট করেছে, আমরা বলতে পারি প্রপোর্শনাল, ঠিক আছে। তো সেরকম ইলেকট্রিক্যাল ওয়ার্ক যেটা তৈরি হচ্ছে সেটা কোত্থেকে আসছে, গ্যালভানিক সেলে গ্যালভানিক সেলে কি হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল এনার্জি gives rise to electrical work, ওকে ফাইন। তার মানে এখানে যে ইলেকট্রোকেমিক্যাল এনার্জিটা যে আমরা কনজিউম করছি, সেটা আমরা ফ্রি এনার্জি দিয়ে ডিসাইড করতে পারি, সেটাই রিলেশনটা তৈরি হবে, সেইভাবেই রিলেশনটা তৈরি হবে। এটার সঙ্গে আমার রিলেশন আছে হচ্ছে জি এর রিলেশন আছে, ঠিক আছে। তা আমরা সেটাই দেখব। এই যে ওয়ার্ক ইলেকট্রিক্যাল, আমি এটা ছোট করে ইলেকট্রিক্যাল, ইট শুড বি ফাংশন অফ জি, ওকে, সেটা দিয়ে আমরা বার করতে পারি, ফাইন। তা এবারে দেখা যাক কিভাবে সেটা বার করব। আমরা যখন ওয়ার্ক ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল দেখছি, সেটাকে কিন্তু আমি যদি টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যদি আমি
কিউ ধরি, মানে কিউ টোটাল, ওকে, এখানে চার্জটা আমি স্মল কিউ নিয়েছি, তো যদি আমি দেখি কিউ টোটাল চার্জ ট্রান্সফার in that electric field, okay, in that galvanic cell যদি আমি চার্জ ট্রান্সফারটা কিউ টোটাল ধরি, তার মানে আমি এটাকে ইকুয়াল করে লিখতে পারি কি কিউ টোটাল, আর এটাকে আমি ছোট করে লিখতে পারি কিউটি ইনটু পোটেনশিয়াল। এটা দিস অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক আমি পেয়েছি গ্যালভানিক সেল থেকে। তো এটাকে আমি দেখি যদি গ্যালভানিক, আমরা দেখেছি ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আমি যদি এই রিয়াকশনটা ধরি, এই রিডাকশন রিয়াকশনটাকে যদি ধরি, তাহলে আমার 1 মোল মেটাল আয়ন, এটাকে যদি আমি মেটাল অ্যাটম হিসেবে তৈরি করি, 1 মোল মেটাল, তাহলে আমার নাম্বার অফ ইলেকট্রন যদি লাগে, নাম্বার অফ would be equal to n into, or অথবা আমি লিখতে পারি n মোল অফ ইলেকট্রন, এটাকে আমি লিখতে পারি। তার মানে n মোল অফ ইলেকট্রন যদি আমি দেখি, would be equal to n into 1 মোল অফ ইলেকট্রন, আর 1 মোল অফ ইলেকট্রনে আমি চার্জটা বার করব, টোটাল চার্জ কি হবে 1 মোলের, তা 1 মোল অফ ইলেকট্রন এটা হবে অ্যাভোগাড্রো নাম্বার into QE চার্জ অফ 1 ইলেকট্রন, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 6.023 into 10 to the power 23 into 1.602 into 10 to the power 19 কুলম্ব। তা এইটা আমি যদি মাল্টিপ্লাই করি, দেখব এটা একটা ভ্যালু দেবে 96488, অ্যারাউন্ড দিস ভ্যালু, এবং সেটাকে আমি রাউন্ড অফ করে 96500 কুলম্ব লিখতে পারি, ওকে। এটা যদি ক্যালকুলেট করে যে অ্যারাউন্ড দিস ভ্যালু দ্বারা, তা আমি এটাকে রাউন্ড অফ করে নিলাম। যদি রাউন্ড অফ করে দেখায়, তখন এই ভ্যালুটা যেটা হয় সেটাকে আমি 1 ফ্যারাডে বলে থাকি, ওকে, এবং সেটাকে আমি এফ দিয়ে ডিনোট করি। তার মানে এখানে এইটাকে আবার দেখা যাক, আমি ছোট করে লিখলাম ইলেক্ট ইকুয়াল টু কিউটিটা, তখন ই হচ্ছে ইনটু কিউটি হয়ে যাবে এন ইনটু এফ, তার মানে টোটাল দাঁড়াচ্ছে এন এফ ই, এটা এসে গেল আমার। তার মানে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, যেটা আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হিসেবে পাচ্ছি, এবং এটা রিভার্সেবল ওয়ার্ক। আমি যে এটা জেনে রাখা দরকার, এটা কিন্তু রিভার্সেবল ওয়ার্ক। তার কারণ হচ্ছে আমরা ইনফাইনিটিসিমাল অ্যামাউন্টে ডিসচার্জ করছি সেলটা থেকে, তখনই কিন্তু আমার রিভার্সেবল ওয়ার্ক হবে, কারণ সিস্টেম তখন একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকছে, অত কোয়াসি স্ট্যাটিক সিস্টেমে থাকছে যখনই ডিসচার্জ হচ্ছে। এবারে আমাদের ফ্রি এনার্জির দিকে নজর দেওয়া যাক। তো ফ্রি এনার্জির দিকে নজর দিতে গেলে
অথবা গিবস ফ্রি এনার্জি, যেটাকে জি বলি, সেটা হচ্ছে একটা অক্সিলারি ফাংশন। এবং এটা দরকার কেন পড়ছে? এটা সিস্টেমটাকে, একটা থার্মোডাইনামিক সিস্টেমকে ডিফাইন করার জন্য আমার অক্সিলারি ফাংশনটাকে আনা হয়। এবং এই অক্সিলারি ফাংশনটার কাজ হচ্ছে ডিফাইন স্টেট অফ দ্য সিস্টেম অথবা ইকুইলিব্রিয়াম কন্ডিশন with the help of easily measurable thermodynamic independent variables. ওকে, এটা নিয়ে একটু ভাবা যাক আমি কি বলতে চাইছি। যেমন আমরা কোনো একটা সিস্টেমকে যখন দেখি, আমি যদি একটা সিস্টেমকে দেখি, সিস্টেমটা আমার এই একটা রিলেশন আছে, যদি আমি ধরি ফিক্সড কম্পোজিশন, ফিক্সড মাস এবং ক্লোজ সিস্টেমে যদি নিই, এটা যদি নিই আমি, তাহলে আমি এই রিলেশনটাকে লিখতে পারি। এটাকে লিখতে পারি, ঠিক আছে। এটাকে যদি আমি আর একটু করে নিয়ে নিই, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টিডিএস মাইনাস পিডিভি হিসেবে লিখতে পারি, যদি আমি শুদ্ধ মেকানিক্যাল ওয়ার্ক নিই। ওকে, এবং এখানে এসটা হচ্ছে এনট্রপি, ভি হচ্ছে ভলিউম, পি হচ্ছে প্রেশার, and T হচ্ছে টেম্পারেচার। ওকে, এবং এই সিস্টেমটা ডিফাইন করতে গেলে আমি যদি ডিফাইন করতে চাই, DUST would be 0 আর UST SB should go to minimum. এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তার মানে যখন আমার ইন্টারনাল এনার্জি, ও আর একটা জিনিস বলা দরকার, এখানে ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এখানে ইন্টারনাল এনার্জি যখন মিনিমাইজেশন হয়, তখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, এবং সেটার জন্য আমার একটা কনস্ট্যান্ট এন্ট্রপি এবং কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে। তার মানে আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, এটা দাঁড়াচ্ছে ইউ ইকুয়াল টু ফাংশন অফ এস ভি। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আমার কি? এন্ট্রপি এবং এন্ট্রপি অ্যান্ড ভলিউম। আর আমি যদি সিস্টেমটাকে ডিফাইন করতে চাই, তার মানে আমার এন্ট্রপিটাকে জানতে হবে আলাদা করে, ভলিউমটাকেও জানতে হবে, মেজার করতে হবে। ভলিউম মেজারমেন্ট করাটা স্টিল কম্পারেটিভলি ইজি। মানে আমি বলছি না এটা খুব সহজ, যেমন একটা যদি রেগুলার শেপ হয়, যেমন একটা কিউব হলো কিংবা একটা স্পিয়ার হলো, আমি তাহলে যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলো দিয়ে ভলিউমটাকে মেজার করতে পারি সিস্টেমটা। কিন্তু সিস্টেম যদি ইরেগুলার হয়, শেপটা যদি ইরেগুলার হয়, তখন কিন্তু ভলিউম মেজারমেন্ট করাটা কিন্তু ডিফিকাল্ট, তখন অনেক বেশি ইন্টিগ্রেশন করতে হবে। আবার এন্ট্রপি মেজার করাটাও সিস্টেমের কিন্তু অত সোজা নয়, মানে ইটস ভেরি ডিফিকাল্ট।
তার মানে আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা দিয়ে আমি সিস্টেমটাকে ডিফাইন করতে চাইছি সেটা কিন্তু খুবই কমপ্লিকেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মেজার করা কিন্তু ডিফিকাল্ট। ভলিউম যদিও ইজি, এন্ট্রপি তো খুবই ডিফিকাল্ট। তাই জন্য এই অক্সিলারি ফাংশন একটা জি কে আনা হয়, জি অথবা ওয়ার্ক ফাংশন হচ্ছে এ দিয়ে ডিসাইড করা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যে সিস্টেমে কাজ করব, যেহেতু অ্যাকুয়াস সিস্টেমে কাজ করব, সেখানে প্রেশার এফেক্ট উইল বি মিনিমাম। তাই জন্য আমরা সবসময় 1 অ্যাটমসফিয়ার ধরেই কাজ করব, এবং তাই জন্য আমরা জিটাকে নেব, গিভস ফ্রি এনার্জিটাকে নেব। তখন গিভস ফ্রি এনার্জি যদি এই একটা সিস্টেম হয়, ফিক্স কম্পোজিশন ফিক্স মাস ক্লোজ সিস্টেম হয়, তখন এই ইকুয়েশনটার বদলে আমরা ডেল ইউ ইকুয়াল টু টি ডেল এস মাইনাস ভি ডিভির বদলে আমরা এরকম একটা ইকুয়েশন আনতে পারি, ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি। এটার বদলে আমরা এটা নিয়ে এলাম। ওকে, এবারে দেখা যাক এখানেও কিন্তু একই ব্যাপার, সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে যখন জি পিটি 0 হবে এবং জি পিটি মিনিমাম হবে। ফাইন, তখন আমরা সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে পারি। আর এখানে যে আমরা স্টেট অফ দ্য সিস্টেম বলছি না, এখানে স্টেট মানে কোনো ফর্ম নয়, লিকুইড, গ্যাস অথবা সলিড নয়। স্টেট অফ দ্য সিস্টেম মানে বলতে চাইছি ইকুইলিব্রিয়াম স্টেট। এটার মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট। কাজেই এই স্টেট আমরা কিন্তু খুব সহজেই ডিফাইন করতে পারছি এবারে, কারণ দেখা যাক আগের ক্ষেত্রে কি হচ্ছিল, আমার এন্ট্রপি করতে হচ্ছিল, ভলিউম মেজারমেন্ট করতে হচ্ছিল, দুটো ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জি ইকুয়াল টু ফাংশন অফ এস, ফাংশন অফ পি অ্যান্ড টি। এবারে প্রেশার যাই শেপ হোক না কেন সিস্টেমের, আমি প্রেশারটাকে প্রেশার গেজ দিয়ে খুব ইজিভাবে, খুবই সহজভাবে মেজার করতে পারি। টেম্পারেচারটাও একটা থার্মোমিটার নিয়ে আমি টেম্পারেচার মেজার করে নিলাম, কোনো অসুবিধাই হলো না। কাজেই আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দুটো যে হচ্ছে, পি আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো কিন্তু ইজিলি মেজারেবল। তাই জন্য আমরা সিস্টেমের যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমরা বুঝতে পারবো। এবং যে যখনই একটা সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে যাবে, এই প্রেশার অ্যান্ড টেম্পারেচার মেজারমেন্ট আমাদের কিন্তু এই সিস্টেমের ইকুইলিব্রিয়াম বুঝতে সাহায্য করবে, যেহেতু ওটা ইজিলি মেজারেবল। তাই জন্য এই গিভস ফ্রি এনার্জি যে জিটাকে অক্সিলারি ফাংশন সেটাকে নিয়ে আসা হয়। ঠিক আছে, এইবারে এখানে যখনই অক্সিলারি ফাংশনটাকে আমি নিয়ে এলাম, এবারে দেখা যাক অক্সিলারি ফাংশনের কি কি প্রপার্টি আমরা দেখতে পাই যখন আমরা বুঝতে পারবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, না সিস্টেমটা স্পন্টেনিয়াসলি হওয়ার একটা চেষ্টা করছে, অথবা সিস্টেমটা নন স্পন্টেনিয়াস। এবং সেটার জন্য আবার আমাদের তিনটে রিলেশনকে দেখতে হবে। এবং এখানে একটা কথা বলা যেতে পারে যে এই যে কেন স্পন্টেনিয়াস নয়, নন স্পন্টেনিয়াস, সেইগুলো কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে একটু থার্মোডাইনামিক্স লেকচার দেখে বার করতে হবে। ঠিক আছে, লেকচার দেখে তোমাদের কিন্তু একটু পড়াশোনা করে আসতে হবে। ঠিক আছে, তা আমরা শুধু রিলেশনটা লিখব। সে রিলেশনটা হচ্ছে, আমি যদি দেখি ডেল্টা জি পিটি ইকুয়াল টু 0, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে যেটা যদি ফ্রি এনার্জি চেঞ্জটা যদি 0 হয় এবং জি পিটি মিনিমাম হয়, তখন কিন্তু সিস্টেমটা ইজ ইন ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামটা কিন্তু আবার পরে আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখন শুধু স্টেটমেন্টটা দেখা যাক। দিস ইজ ওয়ান স্টেটমেন্ট। এখানে আর একটা কিছু কথা কিন্তু বলা যেতে পারে, এই ডেল্টা জি ইকুয়াল টু পিটি ইকুয়াল টু 0, অনেক ক্ষেত্রে আমরা এটাকে 0 করে ইকুইলিব্রিয়াম ভাবতে পারি,
কিন্তু এটা কিন্তু স্টেবল ইকুইলিব্রিয়াম নয়, ডেল্টা জি পিটি ইকুয়াল টু 0। এটাকে আমি বলতে পারি স্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, যখন মিনিমাম হবে। এবং আমি যদি জি এর আর রিয়াকশন কোঅর্ডিনেটে ভালো লাগ, জি এটা রিয়াকশন কোঅর্ডিনেট, আমি জি এর প্লটটা এরকমভাবে করতে পারি, সেখানে এটা হচ্ছে G1, এটা হচ্ছে G2, এটা হচ্ছে G3 লেটসে। আমি দেখতে পাচ্ছি যে তিনটে জায়গায় কিন্তু ডেল্টা জি ইকুয়াল টু 0 এবং প্রেশার এবং টেম্পারেচার লেটসে কনস্ট্যান্ট রাখা আছে। এবং এখানে এইটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। আমি যদি রিয়াকশনটা আমি আমি এটা অ্যাক্টিভেশন, এটা ফরওয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক, আমি এখানে তিনটে ক্ষেত্রে আমার ডেল জি ইকুয়াল টু 0, ডেল জি পিটি ইকুয়াল টু 0। তার মানে আমার এই তিনটে জায়গাতে কিন্তু ইকুইলিব্রিয়াম রয়েছে। এই ইকুইলিব্রিয়ামটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এটাকে বলা হয় মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। এবং দেখা যাচ্ছে এখানে এইটা যেটা স্টেবল ইকুইলিব্রিয়াম সেটার জি কিন্তু মিনিমাম। তাই জন্য স্টেবল ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আমাকে মিনিমাম শব্দটা, মিনিমাম ব্যাপারটা আনতেই হবে, ঠিক আছে। তার মানে এখানে আমার স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন পেয়ে গেলাম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডেল্টা জি পিটি যদি লেস দ্যান 0 হয় তখন প্রসেস স্পন্টেনিয়াস। তার মানে আমার যদি ধরা যাক আমি একটা ওয়াটারফল ওপর থেকে নিচে নামছে, আমি দেখব যে কোনো উইদাউট ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ভেরিয়েবল, এক্সটার্নাল ফ্যাক্টর, আমার জলটা কিন্তু সবসময় ওপর থেকে নিচেই যাবে। ফ্রি এনার্জির ক্ষেত্রেও তাই, যদি এক্সটার্নাল ফ্যাক্টর যদি না থাকে তখন কিন্তু সিস্টেম সবসময় হায়ার এনার্জি থেকে, হায়ার গ্রিপস এনার্জি থেকে লোয়ার গ্রিপস এনার্জিতে যায়, এবং এটাই সেটা বোঝাচ্ছে আর কি, হায়ার থেকে লোয়ারে যাবে। যেমন এই পিকচারটা থেকে বোঝা যাবে যে সিস্টেম স্পন্টেনিয়াসলি ওপর থেকে নিচে যাবে। এই একটা প্লেন, এই একটা প্ল্যাটু, যদি আমি এইখান থেকে দৌড়ি এইখানে যাবে, যেমন 1 to 2 এ 1 to 2 স্পন্টেনিয়াস, কারণ হায়ার ফ্রি এনার্জি থেকে লোয়ার ফ্রি এনার্জিতে যাচ্ছে। কিন্তু G2 to 1 কিন্তু স্পন্টেনিয়াস নয়, ঠিক আছে, যদি আমি এক্সটার্নাল ফ্যাক্টর না থাকে। আমি 2 থেকে 1ও নিয়ে যেতে পারি, আমি একটা এনার্জি, এক্সট্রা এনার্জি সাপ্লাই করলাম, আমি ওপরে নিয়ে চলে গেলাম, সেটা কিন্তু এক্সটার্নাল ভেরিয়েবল থাকলো। মনে রাখে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্সটার্নাল ভেরিয়েবল না থাকলে সিস্টেম সবসময় হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যাবে, এটাই হচ্ছে নেচারের নিয়ম, ঠিক আছে। এবং সেটাই এটা ডেল্টা জিপিটি লেস দ্যান 0 হিসেবে দেখানো হয়েছে। আর একটা হচ্ছে থার্ড, ডেল্টা জিপিটি গ্রেটার দ্যান 0, এখানে বলা যেতে পারে প্রসেস ইজ নন স্পন্টেনিয়াস। তার মানে এক্সটার্নাল ফ্যাক্টর যদি ইনফ্লুয়েন্স যদি না থাকে তাহলে সিস্টেম কখনোই লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যেতে পারে না। এখানে এই ইমেজটার ক্ষেত্রে দেখা যাবে 2 to 1 is non-spontaneous. ফাইন। তার মানে বোঝা গেল যে আমার তিনটে ইকুয়েশন আসলো, তিনটে ইকুয়েশন দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম কিনা বুঝতে পারলাম, এবং সেটা স্টেবল কিনা সেটা বুঝতে পারলাম, এবং প্রসেসটা স্পন্টেনিয়াস কিনা বুঝতে পারলাম, এবং প্রসেসটা নন স্পন্টেনিয়াস কেন বুঝতে পারলাম। এখানে আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সেই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে সিস্টেমটাকে কতটা তাড়াতাড়ি সে ঘটাতে পারে, সেই প্রসেসটাকে। আমি দেখে নিয়েছি যে 1 to 2 এটা হচ্ছে স্পন্টেনিয়াস,
কিন্তু এটার রেটটা, যে রেটে মুভ করবে 1 to 2-তে, সেটা কিন্তু ডিসাইড করবে ওই অ্যাক্টিভেশন এনার্জির হাইটটা দিয়ে। যদি হাইটটা বেশি হয় সেই প্রসেসটা স্লো হবে, যেই হাইটটা যদি কম হয় প্রসেসটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওই অ্যাক্টিভেশন এনার্জির গুরুত্ব। সেটা আমরা পরে আরো ভালো করে বুঝবো। যে আপাতত আমরা যতটুকু শিখলাম এই লেকচারে, সেটা হচ্ছে আমরা দেখলাম ইলেকট্রিক্যাল ওয়ার্ক কিভাবে আমরা ডিনোট করি, এবং ফ্রি এনার্জি সম্বন্ধে, গিভস ফ্রি এনার্জি সম্বন্ধে একটা আইডিয়া হলো যে এটা হচ্ছে অক্সিলারি ফাংশন, এবং অক্সিলারি ফাংশনটা আনা হয়েছে থার্মোডাইনামিক্সে সিস্টেমটাকে ভালো করে ইজিলি ডিফাইন করার জন্য। এবং ডিফাইন করার অর্থ হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্টেটটাকে ডিফাইন করা, এবং তার জন্য আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগছে। সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার, যে দুটো ইজিলি মেজারেবল। এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে তিনটে কন্ডিশন: ইকুইলিব্রিয়াম অথবা স্টেবল ইকুইলিব্রিয়াম, স্পন্টেনিয়াস প্রসেস অ্যান্ড নন স্পন্টেনিয়াস প্রসেস। আমরা এখানে শেষ করছি। আমরা পরের লেকচারে এটাকে আরও একটু আগে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।